গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন শেখ আর আমার স্মার্টলি সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে মাধ্যমিকে এবং মাধ্যমিকের নিচে ক্লাস যে কোনো ক্লাসে শর্ট স্টোরি কিভাবে নিজে নিজে লিখবে। অনেকে স্টোরি মুখস্থ করে, কিন্তু মুখস্থ করে সেটা সম্ভব নয়, সমস্ত স্টোরি মুখস্থ করা সম্ভব নয়। তাই কিছু রুলস বা নিয়ম আছে, সেগুলো যদি আমরা জেনে নিই তাহলে আমরা নিজে নিজে শর্ট স্টোরি, আমি সেই রুলসগুলো আজকে আলোচনা করবো। চলো দেখো, শর্ট স্টোরি কিভাবে লিখবো, হাউ টু রাইট শর্ট স্টোরি কিভাবে লিখবো। শর্ট স্টোরি লিখতে গেলে কিছু রুলস তো ফলো করতে হবে, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু রুলস তো আছেই, সেই হিসাবে শর্ট স্টোরি লেখারও কিছু রুলস আছে, সেটা ফলো করতে হবে। দেখো, প্রথমে যেটা আমাদের করতে হবে, সেটা কি করতে হবে, প্রথমে একটা টাইটেল দিতে হবে, প্রথমে একটা কি শিরোনাম দিতে হবে। টাইটেল মানে কি শিরোনাম। সেই টাইটেলটা তোমার বিভিন্ন রকম হতে পারে, কেউ বিষয় কেন্দ্রিক দিতে পারে, মানে থিম মানে গল্পের বিষয়বস্তু কি আছে সেটার উপর নির্ভর করে হতে পারে। আর কখনো কখনো আবার চরিত্রগত ক্যারেক্টারের উপর দিয়ে যায়। ধরো তোমরা যদি পড়ে থাকো একটা কুকুরের, যেটা লোভী কুকুরের একটা গল্প আছে, সেখানে টাইটেল দেয় এ গ্রেডি ডগ, তাহলে ওটা বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হয়েছে এ গ্রেডি ডগ। কিন্তু আবার যদি আর একটা গল্প দেখি, সেখানে বলা হচ্ছে একটা কৃষক এবং তার 3টে অলস ছেলে থাকবে। হ্যাঁ, তা ওখানে আমরা কি করতে পারি, এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স। এই যে টাইটেল দিলাম, এটা বলছে ক্যারেক্টার বেসড, মানে চরিত্রগত। তাহলে টাইটেল আমাদের একটা দিতে হবে, সেটা বিষয় কেন্দ্রিক হতে পারে বা ক্যারেক্টার বেসড হতে পারে। তবে আমার যেটা মনে হয় ক্যারেক্টার বেসড দেওয়াটাই রাইট, বা ক্যারেক্টার বেসড দিলে ভুলটা কম হবে। কারণ বিষয়বস্তু যদি কেউ অনেকে ধরতে না পারে, যদি অন্য বিষয়বস্তু দিয়ে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো হয় একটা টাইটেল দিতে হবে, বিষয়বস্তু হতে পারে, থিম্যাটিক হতে পারে কিংবা ক্যারেক্টার বেসড হতে পারে, CHARACT, ক্যারেক্টার বেসড। ওকে, তো এই একটা টাইটেল দিতে হবে। প্রথম যেটা পয়েন্ট, গল্প যেটা, সেটা হচ্ছে টাইটেল দিতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে চলো দেখি। তারপর দেখো, যদি পুরোনো দিনের গল্প হয়, গল্প তো 15 দিনের বেশি হবে, পুরোনো দিনের গল্প হয়, তাহলে দেখো ওয়ান্স আপন এ টাইম, এই সবগুলো লাইন দিয়ে শুরু করতে পারি। ওয়ান্স আপন এ টাইম, এটা মানে কি একদা এক সময়ে, মানে গল্প মানে পুরোনো দিনে কোনো একটা সময় হয়তো ঘটেছিল জিনিসটা, একদা এক সময়। কিংবা এটাও দিতে পারি লং এগো, অনেক দিন আগে, লং এগো, অনেক দিন আগে, এটা আমরা দিতে পারি। ঠিক আছে, তাছাড়া once there lived, একদা থাকতো। হ্যাঁ, এই ধরনের বাক্য দিয়ে আমরা গল্প শুরু করতে পারি। ঠিক আছে, গল্প শুরু করতে গেলে আমাদের এরকম একটা বাক্য দিতে হবে। once upon a টাইমটা বেশি ইউজ হয়। ঠিক আছে, সব ছেলেরা once upon a টাইমটা ইউজ করে, তোমার once upon a টাইমটা ইউজ করতে পারো। ঠিক আছে, তা এই সমস্ত বাক্য দিয়ে আমরা গল্পটা শুরু করবো। এবার দেখো আসছি মেন পার্ট। দেখো, মেইন পার্ট বলার আগে আমি একটা জিনিস বলি। মেইন পার্ট বলার আগে যেটা হচ্ছে, প্রত্যেকটা যে পয়েন্ট থাকবে, প্রতিটা পয়েন্টটাকে চেষ্টা করতে হবে এক একটা পয়েন্টকে 3টি ভাগে ভাগ করতে, ঠিক আছে, মানে এমনভাবে ভাগ করতে হবে যেমন লজিক থাকে, আগেরটার সঙ্গে আরেকটা যেমন যোগ থাকে। ধরো একটা গল্প, যেমন বলা হয়েছিল যে একটা ইংরেজ সৈনিককে ফ্রান্সের কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এইটাকে যদি আমরা বড় করি, সাপোজ এটাকে যদি বড় করি, তাহলে আমরা কি লিখবো? হঠাৎ করে বলবো না একটা ইংরেজ সৈনিককে ফ্রান্সের কারাগারে ঢুকিয়ে দিয়েছিল। এর আগে আমরা তাহলে একটু লজিক খুঁজবো যে ফ্রান্সের কারাগারে ঢুকলো কেন। তাহলে ফ্রান্সের কারাগারে ঢুকলো তো নিশ্চয়ই কারণ হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমরা এখানে ধরে দিতে পারি এ ব্যাটেল ওয়াজ ফট বিটুইন ইংল্যান্ড এন্ড ফ্রান্স, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে একটা ব্যাটেল হয়েছিল, যুদ্ধ হয়েছিল। এবং সেই ব্যাটেলে ইন দ্যাট ব্যাটেল ইংরেজ সৈন্যকে ফ্রান্সের কারাগারে পড়া হয়েছে। সুতরাং এখানে কি বলতে পারি, ইন দ্যাট ব্যাটেল ইংল্যান্ড ওয়াজ কি হয়েছিল, ডিফিটেড বাই ফ্রান্স। ইংল্যান্ড কি হয়েছিল, পরাজিত হয়েছিল ফ্রান্সের দ্বারা। তবেই তো একজন ইংরেজ সৈনিককে ফ্রান্সের কারাগারে ঢুকে রাখবে। তো এই যে একটা লজিক আনছি, এইভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে ভাঙতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টকে ভেঙে লজিকে আনতে হবে। এগুলো প্র্যাকটিস দরকার, এগুলো প্র্যাকটিস না হলে হবে না। ঠিক আছে,
আর আমি যেটা বলছি সেটা বলছি মেন যে পয়েন্ট সেটা হচ্ছে স্টোরি লেখার জন্য তোমাদের আমি 8টা সেন্টেন্স স্ট্রাকচার বলবো। 8টা সেন্টেন্স স্ট্রাকচার 8টা বাক্য কিভাবে তৈরি করবে। এই 8টা বাক্য যদি তোমার সেন্টেন্সটাকে শিখে যাও তাহলে তোমাকে গল্প লেখাতে কেউ কিন্তু আটকাতে পারবে না। ঠিক আছে, 8টা সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। ঠিক আছে, মানে 8 রকম বাক্য তৈরি করা যদি তুমি শিখে যাও, 8 রকম বাক্য তৈরি করা, তাহলে তুমি যে কোনো গল্প লিখতে পারবে, যে কোনো গল্প। আর সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে গল্পটা আমাদের যে লিখতে হবে সেটা কিন্তু হবে পাস্ট ফর্মে। পাস্ট ফর্ম মানে কি, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট মানে কি V2 ফর্ম। আমরা যদি ডু ডিড ডান, তাহলে ডুটা হচ্ছে V1 আর ডিডটা হচ্ছে V2, মানে পাস্ট ইনডিফিনাইট। ওই আমাদের পাস্ট ইনডিফিনাইটে আমাদের কি লিখতে হবে কি গল্পটা। তবে কোনো ক্ষেত্রে যখন ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবো, কোনো ক্ষেত্রে যখন ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবো, কেউ কাউকে বললো, তখন প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যেতে পারে, সেখানে কোনো প্রবলেম নেই। ওকে, তো এই হচ্ছে আমাদের আবার 8টা সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা কি, দেখো ভালো করে লক্ষ্য রাখবে। প্রথম সেন্টেন্সটা বলছে যদি থাকতো, করতো, এই ধরনের বাক্য থাকে। যেমন ধরো সে জঙ্গলে থাকতো, বা জঙ্গলে একটা লোক থাকতো, জঙ্গলে একটা থাকতো, করতো, এই ধরনের যদি বাক্য থাকে তাহলে তোমরা স্ট্রাকচার যেটা করবে সেটা দেখো, দুটো স্ট্রাকচার আছে সেখানে। যদি থাকতো বোঝায় তাহলে তুমি এই স্ট্রাকচারটা করতে পারো, সেটা কি দেয়ার প্লাস V2 প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। দেয়ার প্লাস V2 প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। ধরো আমি যদি লিখি যে জঙ্গলে একটা বাঘ থাকতো। ঠিক আছে, জঙ্গলে কি হতো, জঙ্গলে একটি বাঘ থাকতো, এটা আমি হয়তো দিলাম। দেখো থাকতো আছে, তখন তুমি এই ফর্মুলাতে চলে আসবে। ফর্মুলাটা কি, প্রথমে দেয়ার দিয়ে দেবে, কি দেবে দেয়ার, তাহলে প্রথমে দেয়ার দিলাম। তারপর দেখো V2, এখানে V2 বলতে ভার্ব কোনটা, ভার্ব দেখো থাকতোটা ভার্ব মানে বাস করতো, মানে থাকতো আবার, তাহলে দেয়ার, তাহলে দেখো V2 থাকতো ইংরেজি কি হতে পারে, দেয়ার ওয়াজও করতে পারো তোমরা, দেয়ার ওয়াজও করতে পারো থাকতো, কিংবা দেয়ার লিভডও করতে পারো। তাহলে দেয়ার আমি লিভড বা ওয়াজ যে কোনো একটা করতে পারি, তুমি লিভডই করি, দেয়ার লিভডই বললাম। দেয়ার লিভ বাঘকে আমি পার্সোনিফাই করে, মানে একটা ব্যক্তির মতো, গল্পে তো কোনো প্রাণী ব্যক্তি হিসাবে ধরা হয়, সেটা ব্যক্তির মতো লিভডই করতে পারলাম, তাহলে দেয়ার লিভ। তারপর দেখো সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা, জঙ্গলে একটা বাঘ থাকতো। সাবজেক্ট বার করার সহজ নিয়ম হচ্ছে তোমার যে ভার্ব থাকবে সে ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করবে। জঙ্গলে বাঘ থাকতোটা ভার্ব, তাহলে জঙ্গলে কে থাকতো, তো জঙ্গলে বাঘ থাকতো, তাহলে বাঘটা হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে দেখো দেয়ার, তারপরে ভার্ব যদি লিভ, তাহলে একটা বাঘ ইংরেজি কি এ টাইগার। তাহলে দেয়ার লিভড এ টাইগার, কোথায়, জঙ্গলে। ঠিক আছে, জঙ্গলের মধ্যে, জঙ্গলে তো বাইরে নয় মধ্যে, তখন একটা প্রিপোজিশন আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন। তাহলে হচ্ছে দেয়ার লিভড এ টাইগার ইন এ ফরেস্ট। ইনে ফরেস্ট করতে পারো, বা ইন দা জঙ্গলও করতে পারো, বা ইনে উড করতে পারো, বনের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি আরেকটা বাক্য লিখি যে গ্রামে একটা কৃষক বাস করতো, গ্রামে একটি কৃষক, কি করতো, কৃষক বাস করতো, গ্রামে একটি কৃষক বাস করতো, দেখো করতো আছে। তখন প্রথমে দেয়ার লিখবো, তাহলে দেয়ার হলো। তারপর দেখো যে V2, মানে V2 বলতে এখানে ভার্ব মানে কি বাস করা। দেখো বাস করাটা হচ্ছে ভার্ব, তাই তো, তাহলে বাস করা ইংরেজি কি লিভ, তাহলে লিভের V2 কি লিভ, তাহলে দেয়ার লিভড, দেয়ার কি হবে লিভড। ওকে, দেয়ার লিভড। তারপর দেখো সাবজেক্ট এখানে কি একটা কৃষক, সাবজেক্ট কি একটা কৃষক, তাহলে দেয়ার লিভড এ ফার্মার, তাহলে কি হবে FARMER। এবার দেখো গ্রামে বাস করতো, যদি গ্রামের নাম উল্লেখ থাকে, যে ধরো কোন একটা গ্রামের নাম উল্লেখ করে দেয়, তাহলে তার আগে অ্যাড বসাবা। আর যদি গ্রামের নাম উল্লেখ না করে শুধু গ্রাম বলে, তাহলে ইন বসাতে হবে। তাহলে দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, কি হবে ইন এ ভিলেজ, বুঝতে পারলে। দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ যদি বলা হয় সে কি বলছে, দেখো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস আদার্স।
ঠিক আছে। যেমন সে একটা গ্রামে থাকতো, ঠিক আছে, সে একটা গ্রামে থাকতো, এটা যদি আমরা করি তাহলে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়াল কারেক্ট করতে গেলে উড ইউজ করতে হয়, কিন্তু আমি তোমাদের এটা দেখাচ্ছি। দেখো সে একটা গ্রামে থাকতো যদি করি তাহলে তাহলে কি হবে, সে একটা গ্রামে থাকতো, সে একটি গ্রামে থাকতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে, সে, সে ইংরেজি কি হি, তারপর হচ্ছে ভি2, ভি2 মানে ভাগ, তাহলে ভাগ কি হচ্ছে থাকা, থাকা ইংরেজি কি লিভ, তাহলে হি লিভড, ঠিক আছে। আর তারপর বলেছে অবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট লিভড, অবজেক্ট প্লাস আদার্স, তাহলে এখানে অবজেক্ট তো নাই, ঠিক আছে, তাহলে হি লিভ, এবার বলছে সে থাকতো কোথায়, যেটা গ্রামের মধ্যে, তাহলে ইন এ ভিলেজ, হি লিভড ইন এ ভিলেজ, হি লিভড ইন এ ভিলেজ, বুঝতে পারলাম, সে একটা গ্রামে থাকতো তাহলে হি লিভড ইন ভিলেজ, এরকম করতে পারা যায়। আবার এই থাকতোকে দেয়ার দিনও করতে পারা যায়, কি দেয়ার দিন করতে পারা যায়। এটা হচ্ছে একটা ফার্স্ট স্ট্রাকচার সেন্টেন্সটাকে, যেটা গল্পতে বেশিরভাগই 50% ব্যবহার হয়, ঠিক আছে। প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে ভি2 দেবো, তারপরে অবজেক্ট দেবো, তারপরে আদার্স, ঠিক আছে, ঠিক আছে। তাই এ হচ্ছে ফার্স্ট তোমার স্ট্রাকচার। এবার আমি আসছি তৃতীয় স্ট্রাকচার, দেখো কি বলছে, যদি মেন ভার্ব না থাকে, যদি মেন ভার্ব মানে প্রধান ক্রিয়া না থাকে, করা, খাওয়া, থাকা, এই সমস্ত কিছু না থাকে, ঠিক আছে, তাহলে সেন্টেন্স ফরম্যাটটা একটু পাল্টে যাবে। কি হবে দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস আদার্স। যেমন এখানে একটা বাক্য আছে, সে খুব সৎ ছিল, সে খুব সৎ ছিল, সে সৎ ছিল, এখানে কোনো মেন ভার্ব আছে, করা, খাওয়া, হ্যাঁ, বা বাস করা বা কিছু সেখানে বলছি না। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি, এখানের মধ্যে সাবজেক্ট হচ্ছে সে, আচ্ছা, আর বাকি আর তোমার কিছু দেখতে হবে না, কে যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কি সে, তারপরে হয় ওয়াজ কিংবা ওয়ার। ওয়াজ ওয়াজ কখন বসবে, সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ওয়াজ, আর প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে কি বসবে, ওয়ার। তাহলে হি তো সিঙ্গুলার, তাহলে কি বসাবো আমি, ওয়াজ, বাস হয়ে গেল, হি ওয়াজ হয়ে গেল। এবার আদার্স যা পড়ে আছে লিখে দাও, তাহলে সে ছিল হয়ে গেল খুব সৎ, তাহলে ভেরি, ভিইআর, ভেরি মানে খুব, সৎ ইংরেজি অনেস্ট, HONEST, অনেস্ট, তাহলে হি ওয়াজ ভেরি অনেস্ট। তো বলে সে খুব চালাক ছিল, সে খুব চালাক ছিল, সে খুব চালাক, সে খুব চালাক ছিল, তাহলে এটা দেখো হি, আমরা দেখে লিখি হি, আচ্ছা। তারপর দেখো ওয়াজ বা দুটার মধ্যে একটা বসবে, তাহলে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, হি একটা, তাহলে কি বসাবো, ওয়াজ, তাহলে হি ওয়াজ ভেরি ক্লেভার, হি ওয়াজ ভেরি ক্লেভার, ঠিক আছে। তাহলে যদি থাকা বোঝায়, কারো যদি থাকা, সরি থাকা বলছি, যদি মেন ভাব না থাকে, হ্যাঁ, যদি মেন ভাব না থাকে, কত কিছু ছিল এরকম কিছু থাকে, তাহলে কি হবে, পাস্ট টেন্স যদি হয় তাহলে ওয়াজ বা ওয়্যার ইউজ করবে। যেমন সে খুব সৎ ছিল, হি ওয়াজ ভেরি অনেস্ট, সে খুব ভালো ছিল, হি ওয়াজ ভেরি চালাক ছিল, হি ওয়াজ ভেরি ক্লেভার, সে খুব ভালো ছিল, হি ওয়াজ ভেরি গুড, ঠিক আছে। সে খুব ধনী ছিল, হি ওয়াজ ভেরি রিচ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার সেকেন্ড ফরম্যাট, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস আদার্স, ওকে। এবার আছে দেখো 3 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফরম্যাট কি, তাহলে ফার্স্ট আমরা প্রথমে দেখলাম থাকতো, করতো মানে ভাব থাকবে, আর সেকেন্ড ফরম্যাটে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ভাব, মেন ভাব থাকবে না, ঠিক আছে, সেটাতে ভালো ছিল, খারাপ ছিল, এই ধরনের মানে পাস্ট টেন্সে করা হবে। এবার 3 নাম্বার দেখো, যদি কারো কিছু থাকা বোঝায়, মানে কারো অধিকারে কিছু থাকা, কারো কিছু নিজের থাকা বা যারই থাকা হোক, কারো কিছু থাকা যদি বোঝায়, তাহলে কিন্তু ফরম্যাটটা পাল্টে যাবে। ফরম্যাটটা কি হবে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স। যদি আমি বলি তার 3টে ছেলে ছিল, দেখো তার 3টে ছেলেটা তার ছিল, মানে তার থাকা বোঝাচ্ছে, তার 3টে ছেলে ছিল, তখন কেন হি ওয়াজ 3 সন্স হবে না, ঠিক আছে, তখন ওয়াজ ইউজ করা যাবে না, তখন হ্যাড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, হ্যাড ইউজ করতে হবে। তখন কি লিখবে, তার 3টে ছেলে ছিল, তার বলতে কি, তার বলতে আমরা প্রথমে ম্যাসকুলাইন কে ধরবো, তাহলে হি, ঠিক আছে, তাহলে হি, তার বলতে এখানে হি, আচ্ছা। এবার দেখো হ্যাড বসবে, হি হ্যাড, বাস হয়ে গেল, হি হ্যাড তার ছিল হয়ে গেল। এবার আদার্স কি পড়ে আছে, 3টে ছেলে, 3 সন্স, তাহলে তার 3টে ছেলে ছিল, হি হ্যাড 3 সন্স। তার একটা গরু ছিল যদি বলা হয়, তাহলে কি হবে, হি হ্যাড এ কাউ, ঠিক আছে। তার একটা কুকুর ছিল, তাহলে হি হ্যাড এ ডগ,
কারো যদি থাকা বোঝায় তাহলে কি হবে, তার একটা সুন্দর বাড়ি ছিল, হি হ্যাড এ বিউটিফুল হাউস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 3 নাম্বার পয়েন্টে গেল। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম, সেকেন্ড পয়েন্ট দেখলাম এবং 3 নাম্বার পয়েন্ট দেখলাম। এই 3টা পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ক্ষেত্রে। গল্পে এই 3টা লাইন কিন্তু স্ট্রাকচার খুবই ব্যবহার হয়। ঠিক আছে, এবার দেখো যদি দুটো মেন ভাব থাকে, প্রথমে আমরা দেখলাম একটা মেন ভাব, তারপর দেখলাম মেন ভাব না থাকা। এবার বলছে দুটো যদি মেন ভাব থাকে, দুটো মেন ভাব, হ্যাঁ দুটো মেন ভাব বলতে কি, ধরো এখানে দেখো বলছে সে বাজার গিয়েছিল মাছ কিনতে। সে বাজারে গিয়েছিল, দেখো গিয়েছিল একটা ভার্ব, আবার কেনা একটা ভার্ব। সে বাজারে গিয়েছিল মাছ কিনতে, গিয়েছিল একটা ভার্ব, আবার কেনা একটা ভার্ব। তাহলে এখানে দুটো ভার্ব আছে। যখন এরকম থাকবে, ঠিক আছে, তখন যে ভাবটার সঙ্গে তে যুক্ত থাকবে, সেটাকে পরে লিখবো। যে ভাবটার সঙ্গে কি থাকবে, তে যুক্ত থাকবে, সেটা কি লিখবো, পরে লিখবো। আচ্ছা, আর ফর্মুলাটা কি, সাবজেক্ট প্রথমে, তাহলে সাবজেক্ট এখানে কি সে, তাহলে হি হয়ে গেল। ওকে, আচ্ছা তারপর দেখো ভার্ব, তে ভার্বটা তো এখন লিখবো না, প্রথমে লিখবো। প্রথমে কি গিয়েছিল, যাওয়া ইংরেজি গো, তাহলে গোর ভিটু কি ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট। ঠিক আছে, কোথায় গিয়েছিল, তো বাজার। কোথাও যাওয়ার আগে তার আগে প্রিপোজিশন কি বসে, টু বসে, তাহলে হি ওয়েন্ট টু মার্কেট। কি হবে, মার্কেট। ওকে, আচ্ছা তাহলে হি ওয়েন্ট টু মার্কেট হয়ে গেল। দেখো হি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস ডট 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 দিয়েছি, মানে এই আদার যেগুলো তাহলে বসে যাবে। তারপরে দেখো কি বলছে যে তে ভার্বটা থাকবে না, তে ভার্ব, সেই তে ভার্বের আগে একটা প্রিপোজিশন টু ইউজ করতে হবে। এটাকে বলা হয় ইনফিনিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা বলা হয় ইনফিনিটিভ। তাহলে কি ইউজ করবো, টু ইউজ করবো, টু। আচ্ছা, এবার এখানে কি বলেছে, কেনা ইংরেজি কি বাই, তাহলে এখানে কি হবে, বাই। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই, তাহলে সে বাজার গিয়েছিল কিনতে, কি কিনতে, ফিশ। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ হয়ে গেল, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ। ঠিক আছে, বা এ ফিশ করতে পারো, সে একটা মাছ কিনতে গেছিল। ঠিক আছে, আবার বলা হয় যে শহরে গিয়েছিল কিছু আনতে, এরকম দিতে হয়, তাও সে একই ফর্মুলা যাবে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে যদি দুটো মেন ভাব থাকে, তাহলে তে যে ভাবটার সঙ্গে যুক্ত থাকবে সেটাকে পরে লিখবো, আর যে ভাবটার সঙ্গে তে যুক্ত থাকবে না সেটা হচ্ছে আগে লিখবো। তে যুক্ত আছে মানে সেটা ইনফিনিটিভ, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, একটা নন ফাইনাইট ভার্বের উদাহরণ, সে নন ফাইনাইট ভার্বের পার্টটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ। ওকে, এটা একটা সেকেন্ড 3 নম্বর রুলস গেল। এবার দেখো 5 নম্বর রুলস কি বলছে, দেখো অতীতে কোনো কাজ যদি চলছিল, হ্যাঁ অতীতে কোনো কাজ চলছিল, অতীতে করতো না, অতীতে চলছিল, কন্টিনিউয়াসলি চলছিল, তখন কিন্তু সূত্রটা পাল্টে যাবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি1 প্লাস আদার্স। এবং সে খাবার খাচ্ছিল, তাহলে কি হবে, সে খাবার খাচ্ছিল। ঠিক আছে, সে খাবার খাচ্ছিল। দেখো খাবার খাচ্ছিল মানে চলছিল, ও যেটা কাটা চলছিল। ঠিক আছে, খাবার খেতে বললে কিন্তু হবে না, খেতে হলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ঠিক আছে, তখন ভি2 ইউজ করতে হবে। খাবার খাচ্ছিল মানে চলছিল, যদি এরকম হয় তাহলে ফর্মুলা কি হবে, সাবজেক্ট। তাহলে এখানে আমার সাবজেক্ট কি আছে, সে, তাহলে আমি এখানে কি লিখবো, হি। তারপর দেখো ওয়াজ কিংবা দুটার মধ্যে একটা বসবে, তাহলে হি কো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি ওয়াজ বসবে। ওকে, এবার দেখো কি বলছে, খাওয়া ইংরেজি কি, খাওয়া হচ্ছে ইট, তার সঙ্গে কি বসবে, আইএনজি, হি ওয়াজ ইটিং ফুড, তাহলে কি হচ্ছিল, খাবার খাচ্ছিল হয়ে গেল। তাহলে হি ওয়াজ ইটিং ফুড হয়ে গেল। যদি অতীতে কোনো কাজ চলছিল বোঝায়, তাহলে এই ফর্মুলা ইউজ করব, হি ওয়াজ ইটিং ফুড। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল দেয়, সে তার মায়ের জন্য কাঁদছিল, তাহলে এখানে কি হি, তাহলে ওয়াজ বা দুটোর মধ্যে একটা বসবে, তাহলে এখানে কি লিখবো, ওয়াজ লিখবো। তারপর যে কাঁদছিল ইংরেজি ক্রাই সঙ্গে কি যুক্ত করবো, আইএনজি। কার জন্য, ফর হিজ কি হবে, মাদার, তাহলে হি ওয়াজ ক্রাইং ফর হিজ মাদার। 6 নম্বর বাক্য দেখো, 6 নম্বর বাক্য হচ্ছে নেগেটিভ। যদি করতো না, যেত না, খেত না, এই ধরনের বাক্য বলে।
প্রথমে আমরা যেটা শিখলাম সেটা করতো, এখন বলছে করতো না। যদি বলে করতো না তখন কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ করতে হবে, তারপরে V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কি আদার্স। যদি করতো না, খেত না, যেত না এরকম যদি বোঝায় তাহলে এই ফর্মুলাটি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, সে মিথ্যা কথা বলতো না। দেখো মিথ্যা কথা বলতো না, করতো না, থাকতো না, খেতো না, এই ধরনের কথা। তাহলে সাবজেক্ট প্রথমে কি আছে, হি, তাহলে আমি এখানে কি লিখবো, হি। তারপর ডিড নটটা চোখ বুঝে বসে দেবো, কি হবে, ডিড নট, তাহলে হি ডিড নট। তারপরে V1 কি বললাম, হি ডিড নট, মিথ্যা কথা বলা, ইংরেজি কি টেল হতে পারে, স্পিক, টেল এসবগুলো ইউজ করা যেতে পারে। তাহলে হি ডিড নট টেল, ঠিক আছে, হি ডিড নট টেল, ঠিক আছে, হি ডিড নট টেল কি, মিথ্যা কথা, হি ডিড নট টেল এ লাই, সে একটা মিথ্যা কথা মানে মিথ্যা কথা বলতো না, এরকম বলতে পারে, হি ডিড নট টেল এ লাই। ঠিক আছে, বা এরকম করতে বলবো, হি ডিড নট স্পিক লাই, বা হি ডিড নট স্পিক ফলস। ঠিক আছে, ঠিক আছে, এই ধরনের ইউজ করা যেতে পারে। যদি কারো কোনো কিছু না থাকা, আমরা যদি আগে একটা শিখলাম কারো কিছু থাকা বোঝায়, কারো কিছু থাকা বোঝায়। এবার যদি কারো কিছু না থাকা বোঝায়, কারো কিছু না থাকা বোঝায়, যেমন তার 3টে ছেলে ছিল, তখন থাকা বোঝাচ্ছে। আবার তার একটা গাড়ি ছিল না, তার একটা গাড়ি ছিল না, তার না থাকা যদি বোঝায়, তাহলে ফরম্যাটটা কিন্তু এরকম হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ, সাবজেক্ট প্লাস কি, থাকা বোঝালে সাবজেক্ট প্লাস হ্যাড, আর না থাকা বোঝালে সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ প্লাস আদার্স। তাহলে কি হবে, তার একটা গাড়ি ছিল না, তাহলে তার ইংরেজি কি, হি। তারপর ডিড নট হ্যাভটা ইউজ করে দেবো, ডিড নট হ্যাভটা ইউজ করে দেবো, হি ডিড নট হ্যাভ এ কার, তার একটা গাড়ি ছিল না, হি ডিড নট হ্যাভ এ কার। ঠিক আছে, তো লাস্ট যেটা আসছি সেটা বলছে, যদি অতীতে কোনো কাজ প্রতিনিয়ত, অতীতে কোনো কাজ প্রতিনিয়ত করতো বোঝায়, মানে প্রতিনিয়ত করতো, অতীতে কোনো কাজ করতো, অভ্যাসগত, তাহলে ইউজ টু বা উড ব্যবহার করতে হবে। কি হবে, ইউজ টু, উড ব্যবহার করতে পারো বা ইউজ টু করতে পারো। উড ব্যবহার করতে পারো কি, ইউজ টু। যেমন সে নদীতে স্নান করতে যেত, তাহলে হি ইউজ টু গো টু বাথ ইন দা রিভার। ঠিক আছে, আবার হি উড, সে নদীতে স্নান করতো, ঠিক আছে, হি উড বাথ ইন দা রিভার। ঠিক আছে, অতীতের কোনো কাজ চলছিল, মানে চলছিল নয়, অতীতের কোনো কাজ অভ্যাস মানে করতো, প্রতিনিয়ত করতো যদি বোঝায়, তাহলে কি হয়ে যাবে, হি সাবজেক্ট হয়ে যাবে, তারপর উড হয়ে যাবে, তারপর V1, তারপরে অবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, তাহলে এই 8টা সেন্টেন্স স্ট্রাকচার গল্পের জন্য দরকার হয়। এই 8টা সেন্টেন্স স্ট্রাকচার তোমরা যদি করে নাও, তা তোমাদের নিজে থেকে কিন্তু গল্প লিখতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের একটা গল্প লিখে দেখাবো, কিভাবে গল্পটা লেখা হচ্ছে, লিখে দেখাবো, লেখা আছে, আমি জাস্ট তোমাদের বর্ণনা করে বুঝিয়ে দেখাবো কি বলছে। দেখো এখানে একটা গল্প আছে, এ ফার্মার, একজন কৃষক, 3 quarrelsome sons, 3টি ঝগড়ুটে ছেলে। ফার্মার, হ্যাঁ, এখানে ফার্মার ওরিড হওয়া দরকার ছিল, WORRED, ফার্মার ওরিড। থট, ফার্মার খুব দুশ্চিন্তা ছিল। থট এ প্ল্যান টু গিভ দেম এ লেসন, সে তাদের একটা শিক্ষা দিতে চেয়েছিল। ঠিক আছে, বট এ বান্ডেল অফ স্টিক্স, সে এক বান্ডিল কি কিনে আনলো, স্টিক্স কিনে আনলো, ছুরি কিনে আনলো। ঠিক আছে, আস্কড হিজ সন, তার ছেলেকে বললো টু ব্রেক দ্য বান্ডিল, বান্ডিলটা ভেঙে যেতে। ঠিক আছে, এজ ট্রাইড ইন ভেন, প্রত্যেকে চেষ্টা করলো, কোনো ট্রাইড ইন ভেন, ইন ভেন মানে ব্যর্থ হওয়া, ট্রাইড ইন ভেন। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ব্যর্থ হলো। ওকে, আনটাইড দ্য বান্ডিল, তখন কৃষক কি করলো, বান্ডিলটাকে খুলে দিল। ইজিলি ব্রোকেন, প্রত্যেকটা ছেলে এক একটা স্টিককে তখন ইজিলি ভেঙে দিল। ফার্মার অ্যাডভাইস, ফার্মার তখন তাদের শিক্ষা দিল। ফার্মার কি শিক্ষা দিল, যে তোমরাও যদি ইউনাইটেডলি থাকো, ঠিক আছে, তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। যেমন যখন স্টিক গুলো একসঙ্গে ছিল তখন কেউ ভাঙতে পারছিল না। ঠিক আছে, তা এই গল্প দেখো প্রথমে কি বলছে, এই ফার্মার, এই যে একটা ফার্মার, এটাকে আমরা যদি এটাকে আমরা মিনিমাম 2টো লাইন করতে হবে, এই ফার্মারটাকে 2 লাইন করতে হবে। যা আমরা এটা করতে পারি যে একদা এক সময়ে একটা গ্রামের মধ্যে একটা ফার্মার থাকতো, তাহলে ওয়ান্স আপন এ টাইম
থাকতো করতো বলে আমি কি বলেছিলাম, দেয়ার দিয়ে শুরু করতে হয়। তাহলে দেয়ার দিয়ে ফর্মুলা কি আছে, দেয়ার ভার্ব, তাহলে ওয়ান্স আপন এ টাইম, দেয়ার ওয়াজ করতে পারবো, দেয়ার লিভড এ ফার্মার। দেখো এখানে থাকতো আমার এই একজন কৃষক, এখানে আমার ওই ফর্মুলাটা কাজে লাগছে। কোন ফর্মুলাটা কাজে লাগছে, দেখো প্রথম ফর্মুলাটা কাজে লাগছে, একজন কৃষক গ্রামে থাকতো। প্রথম ফর্মুলাটা কি আছে, প্রথম ফর্মুলাটা দেখা আছে দেয়ার প্লাস V2 প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। তাহলে একজন কৃষক, ওখানে যদি আমরা লিখি যে একজন কৃষক গ্রামে থাকতো, তাহলে আমরা কি লিখতে পারি, তার মানে লিখতে পারি দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, এটা লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটা আমার কাজে লেগে গেল, ঠিক আছে, এই ফর্মুলাটা কাজে লেগে গেল প্রথম পয়েন্টের ক্ষেত্রে। তাহলে প্রথম পয়েন্টের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে একজন কৃষক গ্রামে থাকতো, ঠিক আছে। তারপর দেখো এটাকে আমরা যদি বড় করি যে তার 3টে ছেলে ছিল, 3টে ছেলে মানে 3টে ছেলে থাকা, 3টে ছেলে কি থাকা যদি বোঝায়, থাকা বোঝালে আমি কোন ফর্মুলা ইউজ করতে বলেছি, দেখো কারো যদি থাকা বোঝালে দেখো ফর্মুলা কোন ইউজ করতে বলেছি, দেখো থাকা বোঝালে ফর্মুলা ইউজ করতে বলেছি, সেটা হচ্ছে এই দেখো 3 নম্বর পয়েন্ট, যদি কারো যদি থাকা বোঝায় 3টে ছেলে ছিল, তাহলে কি লিখতে পারি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স, তাহলে হি হ্যাড 3 সন্স, ঠিক আছে। তাহলে হি হ্যাড 3 সন্স লিখতে পারি। তাহলে এখানে আমার পয়েন্ট একটা সূত্র কাজে লেগে গেল, ঠিক আছে। এবার দেখো তার 3টে ছেলে ছিল, এটা হলো। তারপরে কি বলছে, কৃষক এটা দেখে কৃষক খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কৃষক খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কৃষক খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এটা কোন ফর্মুলা হয়েছে, দেখো এটা ফর্মুলা হচ্ছে যেটা ভার্ব নাই, ফর্মুলা নাম্বার 2, ফর্মুলা নাম্বার কি 2, ঠিক আছে। কৃষক খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, ফর্মুলা নাম্বার 2 তে কি আছে, দেখো ফর্মুলা নাম্বার 2 তে আছে, দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস আদার্স। তাহলে কৃষক ছিল মানে দ্য ফার্মার ওয়াজ দুশ্চিন্তাগ্রস্ত, ইংরেজি কি ভেরি ওরিড, ফার্মার কি ছিল ভেরি ওরিড, দুশ্চিন্তাগ্রস্ত ছিল মানে কি ভেরি ওরিড। তাহলে এর 2 নম্বর ফর্মুলা ইউজ হয়ে গেল। প্রত্যেকটা ফর্মুলা যেটা আমি স্ট্রাকচার সেন্টেন্সে দিয়েছি, প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা গল্পের জন্য কিন্তু খুবই জরুরি। তোমরা যদি স্ট্রাকচারগুলো যদি একটু অভ্যাস করতে হবে বাড়িতে, যদি একটু অভ্যাস করো, যদি কিছুদিন অভ্যাস করো, তারপর নিজে গল্প আরামসে লিখতে পারবে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, তারপর দেখো দুশো ছিল থট এ প্ল্যান টু গিভ দেম এ লেসন, ভাবলো তাদেরকে একটা শিক্ষা দেয়। তা শিক্ষা দেওয়ার আগে নিশ্চয় ফার্মার তাদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য নিশ্চয় চেষ্টা করবে। তাই এই শিক্ষা দেয় কথাটা হঠাৎ করে না লিখে তার আগে একটা লাইন বাড়িয়ে দিতে পারি যে ফার্মার চেষ্টা করেছিল তাদেরকে ঝগড়া না করতে। দেখো ফার্মার চেষ্টা করেছিল ঝগড়া না করতে, ফার্মার চেষ্টা করেছিল এখানে একটা ভার্ব, আবার না করতে এখানে দুটো ভার্ব আসছে। আর দুটো ভার্বের ফর্মুলা আমি কি লিখে দিয়েছি, দেখো দুটো ভার্ব যদি থাকে তখন কি করতে হয়, ফর্মুলা নাম্বার কোথায়, হ্যাঁ ফর্মুলা নাম্বার দেখো 4, যে দুটো যদি মেন ভাব থাকে তাহলে কি হবে, তাহলে ফার্মার চেষ্টা করেছিল ঝগড়া না করতে, তাহলে না করার সঙ্গে তে যুক্ত আছে, মানে না করাটা পরে আসবে, আর যেটা প্রথম কার্ডটা এটা আগে আসবে। তাহলে ফার্মার চেষ্টা করেছিল কি, ফার্মার চেষ্টা করেছিল ঝগড়া, হ্যাঁ তাদেরকে একসঙ্গে থাকতে, ফার্মার চেষ্টা করেছিল তাদেরকে একসঙ্গে থাকতে, ফার্মার ট্রাইড দেম, হ্যাঁ ট্রাইড টু লিভ দেম ইউনাইটেডলি, ঠিক আছে, বা ট্রাই টু মেক দেম লিভ ইউনাইটেডলি, ঠিক আছে, এটা আমরা করতে পারি, ঠিক আছে, এটা করা যেতে পারি। তাহলে ফার্মার তাদেরকে একসঙ্গে থাকতে বলেছিল, আমরা ফার্মার তাদেরকে একসঙ্গে থাকতে বলেছিল কথাটা বলতে পারি। তাহলে ফার্মার বলেছিল, দ্য ফার্মার টোল্ড দেম, ফার্মার তাদেরকে বলেছিল থাকতে, টু লিভ ইউনাইটেডলি একতাবদ্ধভাবে থাকতে। তাহলে এখানে দুটো ভাব আসছে, দুটো ভাব যখন থাকবে তখন আমি বলেছিলাম যে এই ফর্মুলা ইউজ করবে, আর যেটা সঙ্গে তে যুক্ত থাকবে সেটা পরে লিখবে। তাহলে ফার্মার বলেছিল যে একতাবদ্ধভাবে থাকতে, তাহলে থাকাটা তে যুক্ত আছে মানে ওটা পরে যাবে, বলেছিল এটা আগে আসবে। তাহলে ফার্মার টোল্ড দেম, ফার্মার তাদেরকে বলেছিল টু লিভ একতাবদ্ধ হয়, ইউনাইটেডলি, হ্যাঁ পিসফুলি, অ্যামিকেবলি, এই সমস্ত ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তারপর কি বলছে, তারপরে ফার্মার ভাবলো তাদেরকে একটা শিক্ষা দেয়, ফার্মার ভাবলো শিক্ষা দিতে, এখানেও দুটো ভাব আসছে, দেখো ভাবা একটা আর শিক্ষা দেওয়া, এখানে দুটো ভাব আছে। দেখো এখানে পয়েন্টটাতে লেখা আছে হি
থট এ প্ল্যান টু গিভ দেম, দেখো টু গিভ, তাদেরকে শিক্ষা দিতে, তে বিভক্তি আসছে, তাহলে এখানে কি টু ইউজ হয়ে যাবে, তাহলে ফার্মার থট এ প্ল্যান টু গিভ দেম এ লেসন। তাহলে সেই জন্য ফার্মার কি করলো, বাজার থেকে এক বান্ডিল স্টিক কিনে আনলো। দেখো এক বান্ডিল স্টিক কিনে আনলো, এটা কোন ফর্মে আছে, এটা দেখো ভার্ব আছে, মেইন ভার্ব আছে, মানে ফর্মুলা নাম্বার 1। হ্যাঁ, ফর্মুলা নাম্বার 1 কি আছে দেখো, ফর্মুলা নাম্বার 1 কি বলছে, যদি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস আদার্স, তাহলে কৃষক কিনে আনলো, কৃষক কি করলো, কিনে আনলো। তাই এখানে যে আমরা লিখি কৃষক ইংরাজি কি, কৃষক ইংরাজি ফার্মার, কৃষক ইংরাজি কি ফার্মার। এবার ভার্ব কি আছে এখানে, কিনে আনা, তাহলে কিনে আনা ইংরেজি কি হবে, V2, তাহলে বট হয়ে যাবে, বাইয়ের V2 কি বট, কিনে আনলো কি। এবার আদার্স কি আছে, অবজেক্ট কি আছে, এক বান্ডিল স্টিক, তাহলে এ বান্ডিল BUNDL বান্ডিল অফ কি স্টিক্স, কি হবে স্টিক্স, ঠিক আছে, এ বান্ডিল অফ স্টিক্স, তাহলে ফার্মার কিনে আনলো। এই ফর্মুলাটাও কাজে লাগলো। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু গল্প লেখার জন্য ইউজ হবে, কারো মুখস্থ করার দরকার নাই বা কারো টিচারের কোনো নোটস মুখস্থ করার কোনো দরকারই নাই, ঠিক আছে। তারপর কি বলছেন, asked his sons to break the bundle, তারপর দেখো কি বললো, তার ছেলেদেরকে ভাঙতে বললো, তার ছেলেদেরকে ভাঙতে বললো। এখানে হঠাৎ করে চলে যাবো না, আমরা আরেকটা লাইন বাড়াবো, সে ঘরে তার ছেলেদেরকে ডাকলো, সে কি করলো, ছেলেদেরকে ডাকলো। এটা কোন, এটা আসছে, এটা প্রথম নিয়ম, 1 নম্বর নিয়ম আসছে, he called his sons, তার কাছে, টু হিম বা টু হিজ রুম বা ইন হিজ রুম, ঠিক আছে। তারপর দেখো তাদেরকে বললো যে বান্ডিলটা ভাঙতে। এখানে দুটো ভার্ব আসছে, দুটো ভার্ব, বলা একটা আর ভাঙা একটা, দুটো ভাব। তাহলে কি হবে, আমি বলছিলাম যেটা সঙ্গে তে যুক্ত থাকবে সেটা পরে বুঝবে। তাদেরকে বললো, তাহলে হি টোল্ড দেম, তাদেরকে বললো কি করতে, ভাঙতে। তাহলে টু ব্রেক, দেখো টু ব্রেক এখানে পয়েন্টে টু ব্রেক দেওয়া আছে, টু ব্রেক দা বান্ডিল, তাদেরকে বললো বান্ডিলটা ভাঙতে, ঠিক আছে। এবার দেখো এজ ট্রাইড ইন ভেন, প্রত্যেকে ব্যর্থ হলো। তাহলে প্রত্যেকে প্রথমে চেষ্টা করলো, এটা ফর্মুলা নাম্বার 1। হ্যাঁ, এভরি এচ অফ দেম ট্রাইড টু, এখানে দুটো ভাব আসছে, চেষ্টা করলো ভাঙতে, এচ অফ দেম ট্রাইড টু ব্রেক দ্য বান্ডিল, প্রত্যেক চেষ্টা করলো কি বান্ডিলটা ভাঙতে, কিন্তু তারা ব্যর্থ হলো। বাট দে ওয়ার ইন ভেন, কিন্তু তারা কি ব্যর্থ হলো। এটা কোন ফর্মুলা যাচ্ছে, 2 নম্বর ফর্মুলা যাচ্ছে, দে প্লাস ওয়াজ ওয়ার, তারা ব্যর্থ হলো, দে ওয়ার ইন ভেন, ঠিক আছে। তখন দেখো কি বলছে, আনটাইড দ্য বান্ডেল, যখন তারা ব্যর্থ হলো তখন কি করলো, কৃষক কি করলো, বান্ডেল খুলে দিল। এটা কোন ফর্মুলা আসছে, দেখবা এটা 1 নম্বর ফর্মুলা আসছে, সাবজেক্ট প্লাস V2। হ্যাঁ, সাবজেক্ট কে, দা ফার্মার, আর খুলে দেওয়া ইংরেজি কি আনটাইড, তাহলে দি ফার্মার আনটাইড দা বান্ডেলটা খুলে দিল। এটা হচ্ছে তোমার ফর্মুলা নাম্বার 1। ওকে, আচ্ছা। তারপরে দেখো ইজিলি ব্রোকেন, ছেলেগুলো সহজেই ভেঙে দিল। তাহলে খুলে দেওয়ার পরে কি সহজে ভেঙে দেবে, এটাকে বড় করতে হবে, যে তারপর কৃষক তার ছেলেদিকে একটা করে সিঙ্গেল লাঠি দিল। দেন দ্য ফার্মার গেভ হিজ sons, হ্যাঁ, gave a single stick to each of his sons, প্রত্যেকটা একটা সিঙ্গেল স্টিক দিল। কেন, টু ব্রেক, ভাঙতে। দেন তখন কি করলো, ছেলেরা সহজে ভেঙে দিল, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1। দেন each of them broke the stick, ইজিলি ভেঙে দিল। তারপর দেখো কি বলছে, ফার্মার্স অ্যাডভাইস, তখন ফার্মার তাদেরকে একটা উপদেশ দিল। ফার্মার কি উপদেশ দিল, যে যদি তোমরা ইউনাইটেডলি থাকো, তাহলে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। তাহলে এই যে আমি 8টা তোমার রুলস লিখে দিয়েছি, এই 8টা রুল যদি ফলো করা হয় এবং প্র্যাকটিস করতে হবে কিন্তু, তাহলে কিন্তু গল্প লেখা কোনো প্রবলেমই না। এবার দেখো আমি এই গল্পটা কি লেখা আছে, দেখো এটা লেখা আছে ফার্মার অ্যান্ড হিজ সন্স, এই গল্প তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। দেখো কি বলছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, একদা এক সময় একটা গ্রামের মধ্যে একটা কৃষক বাস করছে। দেখো ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করেছি, আমরা প্রথমে কি করেছি, ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করেছি, তারপর দেখো দেয়ার দিয়ে শুরু করেছি। আমি তো বলেছিলাম কোথাও থাকা বলছিলে দেয়ার লাগাতে হয়, দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, ঠিক আছে। তারপর দেখো তার 3টে ছেলে ছিল,
থাকা বোঝালে আমি কি বলেছিলাম, থাকা যদি বোঝায় তাহলে কি হ্যাড বোঝাতে হয়, তাহলে হি হ্যাড 3 sons, দেখো হ্যাড চলে এসেছে। তারা খুব ঝগড়টে ছিল, এটা ফর্মুলা নাম্বার কি, ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 2 তে আমি কি দিয়েছিলাম দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ বা, ফর্মুলা নাম্বার 2 কি দিয়েছিলাম সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। কোথায় গেল, সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ার, তাহলে এখানে হচ্ছে ওই ফর্মুলা 2 ইউজ হবে, এখানে মেন ভাব নাই, তাহলে কি হবে দে ওয়্যার, কি হবে দে ওয়্যার তারা ছিল, হ্যাঁ ওয়েলসাম ইন নেচার, হ্যাঁ মানে ঝগড়ুটে স্বভাবের, তারা ছিল কি ঝগড়ুটে স্বভাবের। ওকে, তারপর কি বলছে এই কারণে কৃষক খুব দুঃখী ছিল, এই কারণে কৃষক কি দুঃখী ছিল, এটাও ফর্মুলা নাম্বার 2, মানে থাকা মানে দুঃখী ছিল বোঝাচ্ছে, মানে ভার্ব নাই, মেন ভার্ব নাই, তাহলে ফর দিস রিজন, দেখো ফর দিস রিজন কৃষক খুব দুঃখী ছিল, এই ফর্মুলাটা আমি কি দিয়েছিলাম সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস আদার্স। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি দি ফার্মার, তারপরে ফার্মার একজন বলে ওয়াজ বসলো, তারপরে যে ভেরি আনহ্যাপি, কৃষক খুব দুঃখী ছিল, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগলো ফর্মুলা নাম্বার 2। তারপর কি বলছে হি আস্কড দেম, সে তাদেরকে বলল টু লিভ ইউনাইটেডলি, সে তাদেরকে বলল একতাভাবে থাকতে। দেখো এখানে দুটো ফর্মুলা আসছে, সে বলল বলা একটা ভার্ব আর থাকতে একটা ভার্ব। আমি কি বলেছিলাম যেটাতে তে যুক্ত থাকবে সেই ভার্বটাকে পরে লিখবো এবং তার আগে কি লিখবো টু লিখবো। তাহলে দেখো এখানে লিখেছে হি আস্কড দেম, সে তাদেরকে বলল টু লিভ ইউনাইটেডলি, হি আস্কড দেম সে তাদেরকে বলল টু লিভ ইউনাইটেডলি ইনস্টেড অফ কোয়ারলিং, ঝগড়া করার পরিবর্তে উইথ ইচ আদার, এটা আদার্স, এটা হচ্ছে আদার্স, ঠিক আছে। সে তাদেরকে বলেছিল, সে যাদেরকে বলেছিল, এটা হচ্ছে তোমার মেন সেন্টেন্স, হি আস্কড দেম টু লিভ ইউনাইটেডলি, ইনস্টেড তোমার অ্যাড করতে পারবো না করতে পারো, ইনস্টেড অফ কোয়ারলিং উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে ঝগড়া না করে, হ্যাঁ ইউনাইটেডলি মানে একতাবদ্ধভাবে থাকতে বলেছিল। ওকে, এবার দেখো বলছে হিজ সন্স হবে, সরি সন্স হবে, হিজ সন্স তার ছেলেরা ডিড নট পে হিড টু হিজ ওয়ার্ড। দেখো আমি কি বলছিলাম যে করতো না থাকতো না, এরকম যদি আমি কি বলবো করতো না থাকতো না, তাহলে সূত্র কি লিখে দিয়েছিলাম, সূত্র লিখে দিয়েছিলাম ডিড নট হয়, সূত্র কি লিখে দিয়েছিলাম করতো না বা থাকতো না। তাহলে এখানে কি ফর্মুলাটা আসছে চলে দেখো ডিড নট, দেখো করতো না বা থাকতো না যদি বোঝাতে কি ফর্মুলা লিখে দিয়েছিলাম ডিড নট হয়। কত নম্বর আছে এটা ফর্মুলাটা, দেখো যদি করতো না এ ধরনের বাক্য হয় তাহলে কি হবে ডিড নট, তাহলে তার ছেলেরা তার কথা শুনতো না, তাহলে কি হবে সাবজেক্ট প্লাস কি হবে ডিড নট ইউজ করতে হবে, তাহলে ওখানে ডিড নট ইউজ করেছি দেখবা ওই এটাতে কি হবে, দেখো কি বলেছে হিজ সন সাবজেক্ট প্লাস কি বলেছিলাম ডিড নট, তাহলে হিজ সন্স হয়ে গেল, ডিড নট পে হিড টু হিজ ওয়ার্ডস, তার কথায় কান দিত না, মানে তার কথা শুনতো না, ঠিক আছে। একদিন ওয়ান ডে, একদিন কৃষক একটা পরিকল্পনা করলো তাদেরকে শিক্ষা দিতে। এখানে দেখো দুটো ভার্ব আছে, একদিন কৃষক চকটা ওপেনে পরিকল্পনা করা, প্ল্যান্ট মানে পরিকল্পনা লিখতে পারো তোমরা প্ল্যান্ট, হ্যাঁ হিটা বনে প্ল্যান এটা করতে পারো, চকটা ওঠে প্ল্যান এটা করতে পারো, থটে প্ল্যান করতে পারো। তাহলে কৃষক কি করলো একদিন একটা পরিকল্পনা করলো টু টিচ শিক্ষা দিতে, দেখো তে যুক্ত আছে, কি যুক্ত আছে তে, তাহলে যেটার সঙ্গে তে যুক্ত থাকবে সেই ভাবটা পরে যাবে আর অন্য ভাবটা আগে যাবে। তাহলে কৃষক পরিকল্পনা করলো, দ্য ফার্মার চকড আউট এ প্ল্যান টু টিচ দেম এ গুড লেসন, তাদের একটা ভালো শিক্ষা দিতে চেয়েছিল কৃষক, ঠিক আছে, যেটাকে এমনি বলে শোনা যায় না, তাহলে একটা ভালো শিক্ষা দিতে। দেখো তারপরে কি বললো হি বট এ বান্ডিল অফ স্টিক্স টু হোম, সে এক বান্ডিল স্টিক্স কিনে আনলো, এটা কোন সূত্র কিনে আনা মানে ভার্ব আছে, তাহলে এটা ফর্মুলা নাম্বার 1, তাহলে ফর্মুলা নাম্বার 1 কি বলেছিলাম সাবজেক্ট প্লাস V2, তাহলে সাবজেক্ট দেখো সে সাবজেক্ট কিনে আনলো বট হবে, সরি আচ্ছা এমনি আনাও করা যেতে পারে, বাড়িতে আনাও করা যাবে, এখানে কিনে আনা বলেন, এখানে ব্রট মানে আনা, এখানে ব্রট ইউজ করা যাবে, ব্রট এ বান্ডিল অফ স্টিক্স, এক বান্ডিল স্টিক্স আনলো টু হোম বাড়িতে, এন্ড কল আউট হিজ সন, তার ছেলেকে ডাকলো চিচিয়ে। তাহলে এখানে ফর্মুলা নাম্বার 1 ব্যবহার হয়েছে সাবজেক্ট প্লাস V2। দেখো যখন
হোয়েন দে কেম টু হিম, যখন তার কাছে আসলো, তারা তার কাছে আসলো, এটা ফর্ম নাম্বার কি, ফর্ম নাম্বার 1, মানে ভার্ব আছে, তারা আসলো, তাহলে তারা ইংরেজি কি, তারা ইংরেজি দে, তাহলে এখানে কি আছে দেখো দে ইউজ হয়েছে। তারপরে যে ভিটু, ভিটু ইংরেজি কি আসা, আসা ইংরেজি কি কেম, কামের ভিটু কাম, তাহলে হোয়েন দে কেম টু হিম, যখন তারা তার কাছে আসলো, হি সেড টু দেম, সেটা দেখে বললো, দেখো আমি গল্পতে এখানে একটা ডিএটিসি ব্যবহার করেছি, গল্পতে একটা ডিএটিসি ব্যবহার করলে ভালো হয়। কি বললো, লুক মাই সন, দেখো আচ্ছা, হেয়ার ইজ দ্য বান্ডিল অফ স্টিক্স, এখানে এক বান্ডিল স্টিক আছে, নাও এখন কাম হিয়ার ওয়ান বাই ওয়ান, একে একে এসো, অ্যান্ড ট্রাই টু ব্রেক দ্য বান্ডিল, এবং চেষ্টা করো বান্ডিলটা ভাঙতে। ঠিক আছে, তারপরে দেখো ইচ এর পরে অফ ব্যবহার হয়, হ্যাঁ ইচ অফ ব্যবহার করা যায়, তাহলে ইচ অফ দ্য সন্স, ইচ অফ দ্য কি হবে, সন্স হবে এখানে, ইচ অফ দ্য সন্স, তার ছেলেদের প্রত্যেকে ট্রাইড হিজ বেস্ট, চেষ্টা করলো ভাঙতে, এখানে দেখো দুটো ভার্ব আছে, এখানে দুটো ভাগ আছে, ফর্ম নাম্বার কি, ফর্ম নাম্বার হচ্ছে 3, হ্যাঁ তখন কি বলেছে, চেষ্টা করলো, প্রত্যেকটা ছেলে কি বললো, চেষ্টা করলো ভাঙতে, তে কার সঙ্গে যুক্ত আছে, ভাঙতে, তাহলে ভাঙার তার সঙ্গে টু যুক্ত আছে, মানে এটার সঙ্গে ই হয়ে যাবে, বাট দে ট্রাইড ইন ভেন, কিন্তু তারা চেষ্টা ব্যর্থ হলো। নাও ফার্মার আনটাইড দ্য বান্ডেল, এখন কৃষক কি করলো, বান্ডেলটা খুলে দিল, এটা তোমার কি কৃষক কাজ করলো, মানে ভিটু, সাবজেক্ট প্লাস ভিটু সূত্র, তাহলে এখানে কৃষককে ফার্মার সাবজেক্ট, আনটাইড মানে খুলে দিল দ্য বান্ডেল, বান্ডেলটা, এন্ড গেভ ইচ অফ হিজ সন্স স্টিক টু ব্রেক, এবং প্রত্যেকটা ছেলেকে দিল থড়িগুলো ভাঙতে। দেন দে ব্রোক স্টিক ইজিলি, তারা ভেঙে দিল, এখানে দেখো তারা ভেঙে দিল, তাহলে এখানে ভার্ব আছে, তাহলে ভার্ব থাকলে কি বলেছিলাম, সূত্র কি, সাবজেক্ট প্লাস ভিটু, তাহলে তারা ইংরেজি সাবজেক্ট এখানে কি দে, আর ব্রেকের ভিটু কি ব্রোক, তাহলে দে ব্রোক দ্য স্টিক্স ইজিলি, তারা সহজে ভেঙে দিল। ফার্মার দেন সেড টু দেম উইথ এ স্মাইল অন হিজ ফেস, ফার্মার তখন হাসি মুখে কি বললো, সি মাই সান, দেখো বাছা, দেয়ার ইজ, দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইউনিটি, দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইউনিটি, এটা হচ্ছে একতা শক্তি। ইফ ইউ স্টে টুগেদার, যদি তোমরা একতা ভাবে থাকো, কন্ডিশনাল অর্ডার ইফ ব্যবহার হয়, এটা একটা ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, এটা ক্লজ থেকে তোমরা বুঝতে পারবে। ইফ ইউ স্টে টুগেদার, যদি তোমরা একতা ভাবে থাকো, ইউনাইটেডলি লাইক বান্ডিল, এই বান্ডিলটার মতো, এই বান্ডিলটার মতো যদি একতাবদ্ধভাবে থাকো, নোবডি ক্যান হার্ম ইউ, কেউ তোমাদেরকে ক্ষতি করতে পারবে, ঠিক আছে, নোবডি ক্যান হার্ম ইউ। এবার দেখো বলছে সিন্স দেন দ্য ফার্মার সন্স, তখন থেকে কৃষকের ছেলে একটা শিক্ষা পেল, শিক্ষা পাওয়া, এখানে কি ভার্ব আছে, পাওয়াটা ভার্ব আছে, ভার্ব তাহলে কি বলেছিলাম, ফর্ম নাম্বার 1 সাবজেক্ট প্লাস ভিটু, তাহলে কি সিন্স দেন, তখন থেকে ফার্মার সন্স, ফার্মার সন্স কি হলো, ফার্মার সন্স গট এ গুড লেসন, একটা ভালো শিক্ষা পেলো, অ্যান্ড নেভার কোয়ারেল এগেন, তারপর ঝগড়া করেন। এই গল্প লেখা হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা যদি অভ্যাস করো, পয়েন্ট দেখে দেখে লেখা, এবং এই 8টা সেন্টেন্স স্ট্রাকচার যদি ফলো করো, তাহলে আমার মনে হয় অবশ্যই তোমরা লিখতে পারবে। যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব